আচ্ছা, হঠাৎ করে কোনো প্ল্যানিং ছাড়া যদি তোমরা জানতে পারো যে তোমরা ঘুরতে যাচ্ছ, তোমাদের কেমন হয় বলো? সত্যি কথা বলতে আমার খানিকটা প্রথমে রাগই হয়। কেননা প্রত্যেকটা মানুষেরই তো ঘুরতে যাওয়া নিয়ে একটা প্ল্যানিং থাকে, সেই প্ল্যানিংয়ের ব্যাপারটা পুরো চম্পট হয়ে যায়। কেননা তাড়াহুড়ো থাকে, তাড়াহুড়োতে গোছগাছের ব্যাপারটাও থেকে যায়। সেই রকমই ঠিক আমার সঙ্গে এবার হলো। আমি রাত ৮টার সময় জানতে পারছি পরের দিন সকাল ভোর ৫টায় আমরা বাসে করে ঘুরতে যাচ্ছি। প্রথমে না না করলেও শেষে গেলাম। এবং যাওয়ার জন্য যে ব্যাগ গুছানোর হুড়োপাড়াটা লেগেছিল না, ব্যাগ গোছাতে গোছাতে রাত 10টা বেজে গেছিলো। এবং যেহেতু প্ল্যানিং আগে থেকে ছিল না, তাই কোনো কিছুই সেইভাবে মাইন্ডে সেট আপ ছিল না। হঠকারিতায় যেটা পেয়েছি ব্যাগের মধ্যে ভরে নিয়েছি, নিয়ে একেবারে ভোর ৫টায় বেরিয়ে পড়েছি ঘর থেকে। কিন্তু একটা জিনিস দেখবে, যখন কোনো জিনিস আমরা প্ল্যানিং করে করি না, সেই প্ল্যানিং মতো যদি স্টেপ বাই স্টেপ না হয় না, আমাদের মনটা খারাপ হয়ে যায়। আর যখন হঠাৎ করে কোনো প্ল্যানিং ছাড়া আমরা ঘুরতে যাই, সেখানে দেখবে অনেক ভালো ভালো মেমোরি আমরা ক্যাপচার করতে পারি, যেগুলো হয়তো আমাদের প্ল্যানিংয়ে ছিলই না। যেহেতু হঠাৎ করে যাচ্ছি না, ঠিক একই রকম আমার সঙ্গেও এবারে ঘটলো। আমরা যেহেতু কোনো রকম প্ল্যানিং ছাড়া গেছি, এবং এটা বলতে পারি অন্যান্য বারের তুলনায় এবারে আমরা অনেক বেশি মজা করেছি। এবং কিভাবে কি মজা করছি সমস্ত কিছু কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। যাই হোক, তোমাদের বলি আমরা কোথায় এসেছি। আসলে আমরা 3 দিনের জন্য দীঘায় এসেছি, কাছাকাছির মধ্যে যদি ট্যুর বলো দীঘায়। তো ফাইনালি চলে এসেছি আমরা আমাদের রুমে। এখান থেকে রেডি হয়ে নেব, নিয়ে যাব সোজা সি বিচে। সোজা সি বিচে গিয়ে খানিকটা টাইম ওখানে জলের মধ্যে হরিয়ে তারপর বাকি কাজ দেখা যাবে পরে। কিন্তু গিয়ে দেখি এক কাণ্ড, জল পুরো এতটা পরিমাণে জোয়ার, জল পুরো পাথরগুলো পর্যন্ত চলে আসছে, তাই নামা যাবে না, কেউই নামছে না। কেননা নামলে অনেকটা চোট হবে। তাই সোজা চলে এলাম আগে হোটেলে। হোটেলে এসে ভাবলাম স্নান করতে যখন গেছি, আগে সুইমিংয়ে কিছুটা হরিয়ে নিই, তারপর যাবো ক্ষণে আমরা সমুদ্রে স্নান করতে। সেই কারণে সমুদ্রে যাওয়ার আগে ভালো করে আমরা নিজেদের মতো সবাই যে কজন গেছি, আমরা টোটালি গেছিলাম 10 জন। 10 জন মিলে এইভাবে সুইমিংয়ে প্রথমে মজা করে নিলাম খানিকটা সময়, সুইমিংয়ে বেশ কিছুটা সময় কাটিয়ে নিলাম। কাটিয়ে নেওয়ার পর যাব আমরা এবার সি বিচে। সি বিচে যাবো যখন, অলরেডি আমরা পুরোপুরি ভিজে গেছি, তাই ফোনটা নিয়ে যেতে পারিনি। আমরা যেহেতু প্রত্যেকেই ভিজে গায়ে গেছি সুইমিং পুল থেকে ডাইরেক্ট সি বিচে, তাই কোনো রকম ফোন নিয়ে যায়নি, তাই কোনো ভিডিও ক্যাপচার করা হয়নি আমাদের। কিন্তু মজা দারুণ করেছি, ঢেউয়ের মধ্যে আচার পাচার খেয়েছি। আর এতটা আচার পাচার খেয়েছি যে আরও বেশি খিদে পেয়ে গেছিলো সবার। এসে কোনোভাবে স্নান করে রুমের মধ্যে সবাই রেডি হয়ে বেরিয়ে গেছি দুপুরের লাঞ্চ করতে। অলরেডি লাঞ্চ করছি তখন 3:30 4টে বাজে। লাঞ্চ করছি, বিকেল হয়ে গেছে। তো লাঞ্চটা কোনোভাবে করে রুমে এসে সোজা ঘুমিয়ে পড়েছিলাম। এরপর বিকালবেলা আমরা ঢেউসাগরে বেড়াতে গেছিলাম, মানে পার্কে। কোনো দিন সেইভাবে যাওয়া হয় না, যতবারই এসেছি আজ পর্যন্ত দীঘার ঢেউসাগরে যাইনি। কিন্তু সেখানে গিয়ে দেখলাম পার্কে এসে খুব একটা বেশি কিছু নেই। বাচ্চাদের জন্য তাও ঠিক আছে, বড়দের জন্য টিকিট কেটে আসাটা এখানে বেকারই। ফালতু 20 টাকা নষ্ট করে কোনো লাভ নেই, কেননা এখানে কোনো রকম কোনো অ্যাক্টিভিটিও নেই। সেইভাবে ঘোরার জায়গা বা যেটুকু আছে আমাদের কলকাতায়ও সেগুলো দেখতে পাওয়া যায়। তাই ঢেউসাগরটা আমার একেবারেই ভালো লাগেনি, তাই চলে গেলাম সেখান থেকে সোজা পাড়ে। সি বিচের ধারে বসে কিছুক্ষণ বসে চা খেলাম এবং বিভিন্ন ধরনের স্ন্যাক্স খেয়ে ওখান থেকে সোজা চলে গেলাম রুমে। রাতে অর্ডার করেছিলাম সকলের জন্য বিরিয়ানি, এবং প্রত্যেকের রুমেই বিরিয়ানি সার্ভ করেছিল। টিভি দেখতে দেখতে দুজনে মিলে আমরা বিরিয়ানি খেয়ে ঘুমিয়ে পড়লাম। আর এই ভিডিওটা আমাদের দীঘার সেকেন্ড ডে, মানে পরের দিন, যেদিন গেছিলাম তার পরের দিন মর্নিংয়ে। সকাল সকাল উঠে বেরিয়ে পড়লাম যাব বলে মোহনায়। এখন ঘড়িতে 7টা বাজে, তো ঠান্ডাও এখানে হালকা হালকা আছে। মোহনায় যাব বলে হেঁটে হেঁটে যাচ্ছি, টোটো স্ট্যান্ডে টোটো ধরবো। তো আমরা যে কজন গেছিলাম তাদের মধ্যে 6জন মিলে টোটো একটা বুকিং করে সোজা চলে গেলাম মোহনায়। আমার দীঘার মধ্যে সবচেয়ে বেশি কোন জায়গাটা ভালো লাগে বলো তো? মোহনা। কেননা মোহনায় গেলে না একটা অন্যরকম আলাদা, লোকজনের ভিড়ও কম থাকে এবং ওখানে ভিউটা দারুণ লাগে, থাকে না, একটা লিমিটের মধ্যে থাকে। তো ফাইনালি চলে এসেছি আমি মোহনায়। এটা আমার সব থেকে ফেভারিট জায়গা, দীঘার মধ্যে সব থেকে ফেভারিট জায়গা হলো আমার মোহনা। এখানে মনের মতো ফটো তোলা যায়, আর এই ভিউটা না আমার দারুণ লাগে। একদম ফাঁকা, খুব বেশি লোক থাকে না, তো মনের মতো আনন্দ করা যায়। তো দেখো, এসেই আমি আনন্দ করতে শুরু করে দিয়েছি আমার মতো, লাপালাপি যত রকম আনন্দ করে নেওয়া যায়। আর এইভাবে দৌড়ে কোলে ওঠার ভিডিওটা যদি বলো, আমি একটা ভিডিও দেখেছিলাম, তো আমার ইচ্ছা ছিল এইরকম একটা ভিডিও বানানো।
আমরা যেহেতু টোটো রিজার্ভ করে গেছিলাম মোহনায়, তো ওখানে বলেই দিয়েছিল 1 ঘন্টা মোহনা এবং 30 মিনিটের জন্য হচ্ছে উদয়পুর। তো মোহনা থেকে ঘুরে আগে আমরা ভালো করে ব্রেকফাস্ট করে নিলাম। প্রচণ্ড খিদে পেয়েছিল, কেননা কাল রাতের বিরিয়ানিটা না একদমই টেস্ট ছিল না, একদমই বাজে। কেননা আমাদের কলকাতার বিরিয়ানি অনেক ভালো ওখানের বিরিয়ানির থেকে। তো সবাই সবার পছন্দ মতো ব্রেকফাস্ট করে নিল, আমি খেয়ে নিলাম ম্যাগি। তারপর সোজা চলে গেলাম আমরা উদয়পুরে গিয়েও বেঁচে নামতে পারিনি। কেন বলো তো, জলের প্রেশার অনেক বেশি ছিল, তাই সেইভাবে কোনো ভিডিও ক্যাপচার করতে পারিনি। আমার বরকে বলেছি আমি একটা রিল বানাচ্ছি, তুমি পিছনে দাঁড়াবে তো। জল বেশি এসেছে, প্যান্ট ভেজে যাবে বলে দৌড়ে চলে এসেছে। উদয়পুর থেকে ফিরে সোজা চলে গেছিলাম সি বিচে, যেহেতু কালকে খুব বেশি ঘোরাতে পারিনি, আজকের তো সেকেন্ড ডে। প্রচণ্ড জলে ঘুরিয়েছি, ঘোরানোর পর ঘরে এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছি। ঘুম ভাঙতে দেখি 6:30 বাজে। 6:30টার সময় রেডি হয়ে আমরা 6জন মিলে চলে গেলাম এবার যাব ওল্ড দীঘায়। যেহেতু আমরা কালকে চলে যাব, তাই আজকের কিছু কেনাকাটা করব ওল্ড দীঘার থেকে সবার জন্য। তাই জন্য আমরা প্রথমে যাব ওল্ড দীঘায়। দীঘায় সকালবেলাটা যেমন নিউ দীঘাটা ভালো লাগে জমজমাট, ঠিক একই রকম সন্ধেবেলাটা না ওল্ড দীঘাটা দারুণ লাগে। ওল্ড দীঘাটা অনেক ডেভেলপ করে গেছে নিউ দীঘার থেকে, অনেক বেশি সুন্দর লাগে সন্ধেবেলাটা ওল্ড দীঘায়। চারিদিকে আলো ঝলমলে পার্ক, দারুণ লাগে। কিন্তু নিউ দীঘার তুলনায় অনেক বেশি ভালো হলো ওল্ড দীঘায়। নিউ দীঘায় শুধুমাত্র আছে ঢেউসাগর, কিন্তু ওল্ড দীঘায় এলে যেমন ফটো তুলতে পারবে, এবং পার্কটাও দেখো কত সুন্দর করেছে। এখানে অনেক বেশি ডেভেলপ করে গেছে নিউ দীঘার থেকে। নিউ দীঘায় যেমন আমরা সকালে মজা করি, সন্ধেবেলায় কিন্তু ওল্ড দীঘায় মজা করি। এবং এখানে আসার পর যেটা ফার্স্ট গেলাম আমরা চিংড়ি মাছ ভাজা, তার সঙ্গে সঙ্গে অনেক রকম মাছ ভাজা প্রথমে খেয়ে নিয়েছি। এবং দেখো রাতের বেলা জলের প্রেশার কিন্তু একেবারে সেই রকম নেই। আর ওল্ড দীঘায় এলে এই মশলা চাটা সমুদ্রের ধারে বসে খেতে কিন্তু দারুণ লাগে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা সকলে মিলে গেলাম কেনাকাটা করতে এখানের মার্কেট থেকে কেনাকাটি করে সোজা হোটেলে চলে গেলাম। এরপর পরের দিন সকালবেলা আমি আর আমার বড় দুজনে, যেহেতু সকলে ওরা ঘুমাচ্ছিল, মর্নিং ওয়াক করতে বেরিয়ে পড়লাম এবং সেখান থেকে সোজা গেলাম সি বিচে গিয়ে দুজনে 2 কাপ চা খেয়ে কিছুটা আড্ডা মেরে নিলাম একসাথে সি বিচের ধারে এইভাবে বসে। আবার কবে আসবো দীঘায় প্ল্যানিং করছিলাম। অলরেডি আমরা 7 মাস পরে এলাম, 7 মাস আগে যেহেতু এসেছিলাম, নেক্সট কবে আসবো সেই সব নিয়ে প্ল্যানিং করছিলাম এবং নিজেদের মধ্যে অনেক রকম আড্ডা মজা করছিলাম। করতে করতে চলে গেলাম দীঘাকে এইবারের মতো বাই বাই করে সোজা চলে যাব আমরা আমাদের হোটেলে। সেখান থেকে সুইমিংয়ে স্নান করে সোজা রুমটাকে ছেড়ে দিতে হবে 10টার মধ্যে। তো তার জন্যই একবারে সোজা এসে ওখান থেকে চেঞ্জ করে নেমে পড়েছি সুইমিংয়ে খানিকটা সময়, খুব বেশি না, 10 থেকে 15 মিনিট মজা করে নেওয়ার পর সোজা হোটেলে গিয়ে ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি। কেন এই বছর মানে এবারের মতো দীঘাকে বাই বাই করে চলে যাব। নেক্সট আবার কবে আসবো সেটা এই বছর তো আর হবে না, নেক্সট ইয়ারে গিয়ে হবে। তো বাসে অলরেডি আমরা বসে পড়েছি এবং এবার আমাদের বাড়ি ফেরার পালা। তাই দীঘাকে এবারের মতো টাটা বাই বাই করে সোজা কলকাতার উদ্দেশ্যে রওনা দিলাম। আমাদের এই বাসটা যাবে ধর্মতলা, তো সেখান থেকে নেমে আমরা গাড়ি করে যে যার বাড়ি চলে যাব। তো এখানেই ভিডিওটা শেষ করছি এবং কি কি কিনলাম দীঘায় গিয়ে সে সমস্ত তোমাদের আরেকটা ভিডিও দেখাবো। বাই বাই।